শিশু কিশোর বন্ধুরা, শীতের আগমনের সাথে সাথে তোমরা যারা ব্যাডমিন্টন খেলা শিখতে চাও, তোমাদেরকে সঠিক পদ্ধতিতে খেলা শিখবার লক্ষ্যে আমরা তোমাদের জন্য আয়োজন করেছি ব্যাডমিন্টন প্রশিক্ষণ কার্যক্রম। আমরা কথা বাড়াবো না, চলে যাব মূল অনুষ্ঠানে। তার আগে খেলাধুলা অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। শুরু করছি আজকের খেলাধুলা। বন্ধুরা, শীতের আগমনের সাথে সাথে ব্যাডমিন্টন খেলার প্রচলন শুরু হয়ে গেছে। এরই মাঝে তোমরা যারা ব্যাডমিন্টন খেলা শিখতে চাও, এবারে তোমাদের জন্য উপস্থাপন করছি ব্যাডমিন্টন প্রশিক্ষণ পর্ব। চলো বন্ধুরা, ব্যাডমিন্টন প্রশিক্ষণ পর্বে। আমরা জানি আমাদের সারা বাংলাদেশে অজস্র মেধাবী উদীয়মান তরুণ রয়েছে যারা বেসিক লেভেলটা জানে না। তাদের জন্য আজকে আমাদের এই প্রোগ্রামটি। আমরা একেবারে বেসিক লেভেল থেকে কিভাবে আমরা উঠতে পারি, আমাদের আপামর বাংলাদেশের আনাচে কানাচে যত খেলোয়াড় আছে তারা কিভাবে সামনের দিকে আগাইতে পারে এবং তারা বাংলাদেশ জাতীয় দলে ঢুকে আন্তর্জাতিক লেভেলে যেতে পারে, সেই ব্যাপারগুলি আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখায় দিব। সুতরাং আমি আশা করব যারা উদীয়মান তরুণ এবং তরুণী যারা বাংলাদেশে রয়েছেন, তারা এই টিপসগুলো যদি আপনারা লিখে রাখেন, আপনারা ভালোভাবে দেখেন এবং যদি শিখতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। আমরা ব্যাডমিন্টন কোর্ট সম্বন্ধে জানব, তারপরে আমরা জানব কোর্টের কয়টি ভাগ এবং এই কোর্টগুলিতে কিভাবে আমরা মুভ করতে পারি, অর্থাৎ ফুটওয়ার্ক যেগুলি আমরা বলি। তারপরে যাব স্ট্রোকে, অর্থাৎ ব্যাডমিন্টন খেলাটা সম্পূর্ণ ডিপেন্ড করে স্ট্রোকের উপরে। সেই কোন লেভেল থেকে আমরা কি স্ট্রোক খেলবো, সেই ব্যাপারগুলিতে আমরা যাব। চলুন আমরা সেই স্ট্রোকগুলি দেখি এবং সেই কোর্টের ভাগগুলি দেখি এবং কোর্টের মাপ এবং জাতীয় এবং আন্তর্জাতিক লেভেলের বিভিন্ন বিষয়ে আমরা অবগত হই। চলুন মাঠে। আমরা প্রথমেই ব্যাডমিন্টন কোর্ট সম্বন্ধে বিস্তারিত জানব। ব্যাডমিন্টন কোর্টের মাপ হচ্ছে 44 ফিট লম্বা এবং 20 ফিট চৌড়া। ব্যাডমিন্টন কোর্টের 3টা ভাগ। পিছনের ভাগটাকে বলে রেয়ার কোর্ট, মাঝখানেরটাকে বলে মিড কোর্ট, সামনেরটাকে বলে ফোর কোর্ট। ইংরেজিতে বললে ফোর কোর্ট, মিড কোর্ট, রেয়ার কোর্ট। বাংলায় বলে সামনের কোর্ট, মাঝখানের কোর্ট, পিছনের কোর্ট। তাহলে 44 ফিটের মধ্যে মাপগুলা কিভাবে ডিস্ট্রিবিউট করা হলো? 44 ফিটের মধ্যে এটা হচ্ছে 2.5 ফিট, ওইদিকে আবার 2.5 ফিট আছে। তাহলে চলে গেল কত? 5 ফিট চলে গেল। তাহলে 44 থেকে 5 চলে গেলে থাকে 39 ফিট। সেই 39 ফিটকে 3 ভাগ করে এই দাগগুলি দেওয়া হয়। অর্থাৎ এই দাগ থেকে এইটা 13 ফিট, এই দাগ থেকে ওইটা 13 ফিট, ওই দাগ থেকে ওইটাও 13 ফিট। তাহলে 3 তেরো 39 ফিট, আর ওইটা 2.5 ফিট এবং ওইটা 2.5 ফিট, 5 ফিট, এই 44 ফিট। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে যে এই দাগগুলি থাকবে ওই মাপের ভিতরে, অর্থাৎ 44 ফিটের বাইরে ওই দাগগুলি দেওয়া যাবে না। আর এই যে সাদা দাগগুলি দেখা যায়, এই দাগগুলির চৌড়া হচ্ছে 1.5 ইঞ্চি। ঠিক আছে? তাহলে এটা চৌড়া হচ্ছে 20 ফিট, এই 20 ফিটের ভিতরে থাকবে এগুলি দাগগুলি। এবার আসি আমরা চৌড়ার দিকে। তাহলে ওই বাইরের দাগটা হচ্ছে ডাবলসের, এই দাগটার মাপ হচ্ছে 1.5 ফিট। তাহলে ওই পাশেও 1.5 ফিট আছে, ওই 1.5 ফিট ছেড়ে সিঙ্গেলসের মাপগুলি দাগগুলি দিতে হবে। তো এটাই মোটামুটি কোর্টের মাপ। এবার আসি কোর্টের মাঝখানে যে থাকে, এইটার নাম হচ্ছে নেট বা জাল। আর এই সাদা অংশ যে কাপড়ের দেখা যায়, এটার নাম হচ্ছে ট্যাপ বা ফিতা, 2টা অংশ। এবং এটার মাপ হচ্ছে এই সাইডে এই দাগের উপরে, এই ডাবলসের এই দাগের উপরে এখানে থাকবে 5 ফিট 1 ইঞ্চি, ওই পাশেও থাকবে এই দাগের উপরে থাকবে 5 ফিট 1 ইঞ্চি এবং মাঝখানে থাকবে 5 ফিট। তাহলে মাপগুলি আমরা জেনে গেলাম, কোর্টের মাপগুলি আমরা জেনে গেলাম, নেটের হাইট আমরা জেনে গেলাম। হ্যাঁ, এটাই হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোর্ট। আমরা এতক্ষণ কোর্ট সম্বন্ধে জানলাম, এখন আমরা ফুটওয়ার্ক সম্বন্ধে জানব। তো ফুটওয়ার্ক হচ্ছে 2 রকম, একটা হচ্ছে সিঙ্গেল সেট, একটা হচ্ছে ডাবল সেট, বেসিক লেভেলে। এই ফুটওয়ার্কগুলি সঠিকভাবে করতে পারলে একটা বেসিক লেভেল থেকে একটা খেলোয়াড় তারা ইন্টারমিডিয়েট লেভেলে যেতে পারবে, ইন্টারমিডিয়েট লেভেল থেকে তারা অ্যাডভান্স লেভেলে যেতে পারবে। তো আমরা জানি যে ভিতরের দাগটা এটা হচ্ছে সিঙ্গেলস কোর্টের, এবং এই সিঙ্গেলস কোর্টের 6টা পয়েন্ট। একটা হচ্ছে এখানে, এটা 1, এটা 2, এটা 3, ওইটা 4, ওইটা 5 এবং ওইটা 6। অর্থাৎ বেজুর সংখ্যাগুলি সব বাম দিকে, 1, 3, 5, 2, 4, 6, জোড় সংখ্যাগুলি ডান দিকে।
এখন আমরা এখানে কিভাবে যাব? তাহলে আমি যদি এই মাঝখানে না দাঁড়াই তাহলে আমি ওই পয়েন্টগুলোতে যেতে পারবো না। কোনো একটা পয়েন্টে গিয়ে যদি আমি দাঁড়ায় থাকি তাহলে অন্য পয়েন্টগুলো ডিস্টেন্স বেড়ে যাবে, সুতরাং সেই জায়গায় আমি সহজে যেতে পারবো না। সেখানে যদি শাটল আসে আমাকে রিস্ক করতে পারবো না। তাহলে আমরা সেই ফুটওয়ার্কগুলি যদি করি তাহলে আমরা এটা হচ্ছে মাঝখানে আমরা এই ফুটওয়ার্কগুলিতে আমরা কিভাবে যাব? প্রথম আমরা স্টার্ট করব, আগে বাম পা, তারপরে ডান পা, আবার ডান পা বাম পা, বাম পা এই ডান পা, আমরা স্ট্রোক খেলবো ডান পা বাম পা, বাম পা এই ডান পা, ডান পা বাম পা, আবার এদিকে বাম পা ডান পা, ডান পা বাম পা, এরকম। আবার পিছনে গেলে এভাবে যেতে হবে, এই যেতে হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়গুলি হচ্ছে এই ফুটওয়ার্কের সাথে সম্পৃক্ত আমার র্যাকেট ধরা, এটাকে বলে গ্রিপ। গ্রিপ হচ্ছে 4 প্রকার, একটা হচ্ছে ভি গ্রিপ বা বেসিক গ্রিপ বলি আমরা, এই দুইটা আঙ্গুল এটা ভির মতো থাকবে। আরেকটা হচ্ছে থাম গ্রিপ, অর্থাৎ এই থাম দিয়ে আমরা এরকম হিট করব, এটা হচ্ছে থাম গ্রিপ। আরেকটা হচ্ছে অনেক জোরে শাটল আসলে এটাকে ফিরিয়ে দেওয়া, এটাকে বলে প্যান হ্যান্ডেল গ্রিপ। আরেকটা হচ্ছে আমরা যখন পিছনে ব্যাকহ্যান্ড খেলবো তখন ব্যাকহ্যান্ড খেলার জন্য এটাকে বলে কর্নার গ্রিপ। এই ভি গ্রিপ থেকে র্যাকেটটা কর্নার হবে, ভি থেকে কর্নার হবে, তারপরে এটা ব্যাকহ্যান্ড খেলতে হবে। তাহলে 4 রকমের গ্রিপ আছে, সেটা গেল একটা। আরেকটা হচ্ছে যখন আমরা পিছনে যাব এই জিনিসটাকে বলে চেসিস, সামনে গেলেও বলে চেসিস, অর্থাৎ এরকম, এই যে এটাকে বলে চেসিস, চেসিস। তারপরে এই যে আমি ঘুরে গেলাম এটাকে বলে সিজার, সিজার করে আবার ফরওয়ার্ড চেসিস করে আবার মাঝখানে আসতে হবে, এই যে চেসিস, চেসিস আবার সিজার, আবার মাঝখানে আসতে হবে। সামনে গেলে এটাকে বলে লাঞ্জেস, এখানে শাটল হিট করা, এটাকে বলে হিট দ্য শাটল, এখান থেকে চলে আসা এটাকে বলে রিকভারি। আমি সবগুলি তথ্য দিয়ে দিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই যে ফরওয়ার্ড, এই যে লাঞ্জেস, হিট দ্য শাটল, রিকভারি, বেস, বেস মানে মাঝখানে চলে আসলাম, আবার এদিকে সেম লাঞ্জেস, হিট দ্য শাটল, এখানে আমরা সেন্টারে চলে আসলাম, সেন্টারে আসলে আমি যে কোনো দিকে যেতে পারবো। এইভাবে ফুটওয়ার্কগুলি করতে হবে, এই 6টা পয়েন্ট একইভাবে। আগে যাইতে হবে লাঞ্জেস, হিট দ্য শাটল, এই যে চলে আসলাম এটা হচ্ছে রিকভারি, একই রকম। এদিকে লাঞ্জেস, হিট দ্য শাটল, রিকভারি, এইটা হচ্ছে চেসিস, এরকম চেসিস, চেসিস ফরওয়ার্ড চেসিস, এই যে ব্যাকওয়ার্ড চেসিস, এই যে সিজার মানে ঘুরলাম, এই যে আবার চলে আসলাম ফরওয়ার্ড চেসিস করে। এটা হচ্ছে স্ট্রং বেসিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যদি আরও গতিতে দেখি পাওয়া যাবে, আমার এই যে পাওয়া যাবে, এদিকে এই যে পাওয়া যাবে, ওইদিকে ডান পা যাবে, হ্যাঁ ওই যে হ্যাঁ ওই যে ডান পা যাবে। আর যদি বেশি দূরে হয় তাহলে আগে বাম পা যাবে, তারপরে ডান পা যাবে, আবার চলে আসবো, আবার বাম পা যাবে, ওই যে ডান পা যাবে, হ্যাঁ চলে আসবো, এই যে বাম পা যাবে, ডান পা যাবে, আবার এদিকেও এই যে বাম পা যাবে, ডান পা যাবে। প্রোভাইডেড এইখানে যখন ডান দিকে যাব তখন আমরা 3 দিকে যাইতে পারবো, এই দিক থেকে বাম পা আনতে পারি, এদিকে যাইতে পারি, আবার চলে আসতে পারি, আবার স্ট্রেট যাইতে পারি, ডান পা যাইতে পারি, স্ট্রেট আবার আসতে পারি, পিছন দিয়েও যাইতে পারি, এই আসতে পারি, এই আসতে পারি, 3টাই ওকে। আবার পিছনে গেলে চেসিস করে যাইতে হবে, চেসিস করে মারতে হবে, আবার সিজার মানে ঘুরতে হবে, ঘুরে আবার ফরওয়ার্ড চেসিস করে আসতে হবে, চেসিস, এটাকে ফরওয়ার্ড চেসিস, আবার চলে আসলাম। এই হচ্ছে 6টা পয়েন্ট। আমি আমার একজন ছাত্রকে দিয়ে দেখাই, হ্যাঁ অনল তুমি আসো, তুমি একটু ফুটওয়ার্কগুলি দেখাও, আমরা এটা দেখি। 1 সেন্টার, 2 সেন্টার, 3 সেন্টার, 4 সেন্টার, 5 সেন্টার, 6 সেন্টার। বাস, চমৎকার একটা ফুটওয়ার্ক আমরা দেখলাম। এই ফুটওয়ার্কগুলি করতে হবে যারা বেসিক লেভেলে, তারা প্রতিদিন সকালে করবে, বিকেলে করবে, এতে তার শাটলে যেতে সুবিধা হবে, রিস্ক করতে সুবিধা হবে, তারপরে সে স্ট্রোক খেলতে পারবে। কী কী স্ট্রোক খেলতে হবে আমরা সেটা পরবর্তীতে যাচ্ছি। আমরা ফুটওয়ার্কগুলি দেখালাম, এখন আমরা দেখব ডাবলসের ফুটওয়ার্ক। এতক্ষণ আমরা সিঙ্গেলসের ফুটওয়ার্ক দেখলাম। আমি আগেই বলেছি যে কোর্টের 3টা ভাগ, এটা হচ্ছে 4 কোর্ট, এই সাদা দাগ থেকে এই নেট পর্যন্ত 4 কোর্ট, এটা হচ্ছে মিড কোর্ট, এরপরে হচ্ছে রেয়ার কোর্ট। এই 3টা ভাগ থেকে 3 রকমের ফ্লাইটে শাটল খেলতে হবে। তো আমরা আবার ডাবলসের একটু দেখি। ডাবলসের ফুটওয়ার্কটা হচ্ছে 4 কোর্ট যখন থাকবে তখন এখানে একটা ট্যাপ, এখানে একটা স্ম্যাশ, আবার ওইখানে একটা ট্যাপ, এখানে একটা স্ম্যাশ,
এরকম, আবার ওইখানে একটা টেপ, এখানে একটা স্ম্যাশ, এরকম। তাহলে এই যে ফুটওয়ার্কগুলি দেখালাম, এটা হচ্ছে যে সামনে থাকবে তখন সামনে, আমার পিছনে একজন থাকবে, সে পার্টনার। তাহলে পার্টনার কি খেলবে, যে ফুটওয়ার্কগুলি সে করবে, আমরা ফুটওয়ার্ক নিয়ে কাজ করছি এখন। তাহলে এইটা এখান থেকে খেলবে ড্রাইভ, এখান থেকে খেলবে স্ম্যাশ, আবার ওইখানে যাবে, ওইখান থেকে খেলবে ড্রাইভ, আবার ওইখান থেকে খেলবে স্ম্যাশ, আবার সে খেলে মাঝখানে আসবে। অর্থাৎ মাঝখানে খেললে এই 4টা পয়েন্টে সে খেলবে, যে সামনে থাকবে ওই সামনের ট্যাপ স্ম্যাশ ওই 4টা পয়েন্ট খেলবে যখন ডাবল খেলবে। আবার যখন ডাবল কোর্ট টু কোর্ট হবে, সে ওই কোর্টে আমি এই কোর্টে, তখন সে খেলবে এখানে সামনে খেলবে, আবার পিছনে এই চেসেস করে যাবে, চেসেস করে সে আবার স্ম্যাশ করবে, আবার সে সামনে আসবে, দড়িয়ে এসে মারবে, আবার পিছনে যাবে, ওই কোর্টে সেম। তাহলে ডাবলসের হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সামনে পিছনে, আরেকটা হচ্ছে সোজাসুজি, ইংরেজিতে বলে লিনিয়ার রোটেশন, আরেকটা হচ্ছে ল্যাটারাল রোটেশন। ওই দুইটার কম্বিনেশনে দুইজন মিলে খেলতে হবে, এটা হচ্ছে ডাবল। আমি ফুটওয়ার্কগুলি দেখিয়ে দিলাম। আমরা একজন ছাত্রকে বলি ডাবলসের ফুটওয়ার্ক, ট্যাপ, স্ম্যাশ, ড্রাইভ, স্ম্যাশ, ড্রাইভ, এটা হচ্ছে পিছনে, হ্যাঁ, করে মাঝখানে, গুড। আরেকজন স্ম্যাশ, ট্যাপ, স্ম্যাশ, আবার যখন পিছনে থাকবে, আমি এখানে আছি, আমি এটা খেললাম, এই যে ট্যাপ, আবার এই যে স্ম্যাশ, হ্যাঁ, আবার এই যে ট্যাপ, আবার এখানে স্ম্যাশ, এটা আমি খেললাম। আর যখন পিছনে থাকবেন, হ্যাঁ, খেলেন ড্রাইভ, ড্রাইভ, স্ম্যাশ, ড্রাইভ, স্ম্যাশ। আপনি আনিবেন, এটা হয়নি, ভুল হয়েছে, আমি দেখাচ্ছি। আপনার অ্যাক্সেসগুলো ঠিক না, হ্যাঁ, র্যাকেট ধরা ঠিক না, এগুলো ঠিক হবে। এখানে গিয়ে এরকম বাড়ি দিলে হবে না, এখানে ড্রাইভ লেভেলে খেলতে হবে। ড্রাইভ লাঞ্জেস বড় হবে, পা লাঞ্জেস এই যে এরকম হবে, এরকম হবে, হ্যাঁ, ড্রাইভ করে আসতে হবে, এসে এখানে জম করে এই যে পা সিজার হবে, জাম্প করার সময় এখানে পা সিজার হবে, সিজার করার পরে একটা ফরওয়ার্ড চেসেস করে আবার মাঝখানে আসতে হবে, আবার এদিকে যাইতে হবে চেসেস করে, এই স্ম্যাশ এরকম হবে, আবার এই যে সিজার করে আসতে হবে, এদিকে ড্রাইভ, আবার এদিকে স্ম্যাশ, স্ম্যাশ করে যে আপনি এরকম এরকম আসতেছেন, দিস ইজ রং, এরকম হবে না। এখানে যাবে, চেসেস করে আসবে, আসবে ঝাম করে সিজার করেই আবার এখানে চলে আসতে হবে, এই অ্যাক্সেস ফ্রি হবে একদম। আমি কত তাড়াতাড়ি চলে যাব, এখানে গিয়ে তাড়াতাড়ি চলে যাব, আর ওইরকম দৌড়াদৌড়ি করে আসলেই কোথায় যাব এরকম হবে, তাহলে ওটা রং, এটা হবে না। আর র্যাকেট এরকম হবে না, র্যাকেট হবে এরকম, এই যে এরকম থাকবে, নট দিস, এইটা না, এইটা। তাহলে এইটা করলে কি আমার এই পায়ের সাথে এই যে র্যাকেট ঘুরতেছে, তখন এমনি মারা যাবে, এমনি মারা যাবে, এই পা যাবে, এরকম পা যাবে, হ্যাঁ, এই পা যাবে, পা যাবে, এই পা যাবে, যেদিকে খেলি পা যাবে, ডান পা যাবে। অর্থাৎ ডান হাতি ম্যান ডান হাতে খেলবে, বাম হাতি খেলোয়াড় হলে সে বাম হাতে খেলবে। কিন্তু ডান হাতি খেলোয়াড় হলে তার ডান পা সবসময় যাবে, আর যদি বাম হাতি প্লেয়ার হয় তাহলে বাম পা যাবে, বাম পা যাবে, এরকম। তাহলে পা যদি না যায় তাহলে আমি ব্যাডমিন্টন খেলতে পারবো না। এতক্ষণ আমরা সিঙ্গেলস এবং ডাবলসের ফুটওয়ার্ক দেখলাম, এবং গ্রিপ কীভাবে ধরা হয় সেটা দেখলাম, এবং আমরা ডেমনস্ট্রেশন করে দেখাইলাম, সেগুলা থেকে আপনারা উপকৃত হবেন। আর তার আগে আমরা কোর্স সম্বন্ধে বললাম। বন্ধুরা, তোমরা যখন ব্যাডমিন্টনই খেলো বা যে কোনো খেলা খেলো না কেন, তোমরা কিন্তু আঘাত এবং ইনজুরিতে পড়ে যেতে পারো। কাজে এবারে তোমাদের জন্য উপস্থাপন করছি আঘাত এবং চিকিৎসা পর্ব। আসসালামু আলাইকুম। ক্রীড়াজনিত আঘাত পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা কমন একটা ইনজুরি নিয়ে কথা বলবো, যেটা আমরা সবাই শুনেছি যে এসিএল অপারেশন হয় প্লেয়ারদের। সেই এসিএল অপারেশনের পরবর্তী পর্যায়ে কী করণীয় একজন প্লেয়ার, তার পুনর্বাসন প্রক্রিয়াটা কিভাবে হয় সেই বিষয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সামনে একটি ফুটবলার আছে, যে আমাদের 2 সপ্তাহ আগে তার অপারেশন হয়েছে। অপারেশনের পরপরই আমরা গত পর্বে বলেছিলাম যে সিপিএম মেশিন ইউজ করা হয়। সিপিএম মেশিন ইউজ করার পরে তার রেঞ্জ অফ মোশনটাকে ইনক্রিজ করার জন্য আমরা কিছু এক্সারসাইজ দিই। কী কী এক্সারসাইজ আমরা তাদেরকে করতে বলি এসএল অপারেশনের পরপর, সেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। প্রথমেই আমরা তার রেঞ্জ অফ মোশনটাকে অ্যাসেস করব। তার অ্যাসেসমেন্ট করার জন্য তাকে আমরা কতটুকু রেঞ্জ অফ মোশনে তার এক্সটেনশন এবং ফ্লেকশন হবে
সেটা বলে দেব। তুমি একটু দেখাও তোমার রেঞ্জ অফ মোশন এক্সারসাইজটা কীভাবে করতে বলেছিলাম, একটু দেখাও। এটা সে অ্যাক্টিভলি করছে, সে নিজেই করবে, পেশেন্ট নিজেই করবে, যতটুকু সম্ভব সে বাস করার চেষ্টা করবে, তারপরে আবার সেটা খোলার চেষ্টা করবে। এরকম 10 থেকে 15 বার করবে, দিনে 3 থেকে 4 বার করবে। তারপর এটা যখন সে প্যাসিভলি করবে, একটা হাতে থ্যারাব্যান্ড অথবা যা সহজ পাওয়া যায় টাওয়াল ব্যবহার করতে পারে, মানে হাতের কাছে যাই পায়, একটা সাপোর্টের জন্য একটা কিছু নিতে হবে। আমাদের কাছে থ্যারাব্যান্ড অ্যাভেলেবেল আছে, সেই থ্যারাব্যান্ডের সাহায্যে তাকে এক্সারসাইজটা করতে বলবো। তুমি কীভাবে করে দেখাও। করতে হবে তোমার এটাকে 2 মাথায় ধরতে হবে, হ্যাঁ, আলতুভাবে চাপ দাও তোমার দিকে, ব্যাস। টেন to 15 সেকেন্ড হোল্ড, দেন রিল্যাক্স। আবার ওয়াচ করো। ব্যান্ডের সাহায্যে টান দিতে হবে, একটু প্রেশার দিতে হবে। এটাও ঠিক 10 থেকে 15 বার করবে। দেন আমরা তাকে কিছু আইসোমেট্রিক এক্সারসাইজের কথা বলব। আইসোমেট্রিক মিন্স যে এক্সারসাইজের ফলে মাসেলের শুধু কন্ট্রাকশন হবে, মাসেলের লেন্থের কোনো পরিবর্তন হবে না, সেই এক্সারসাইজটা। এর জন্য আমাদের একটা বালিশ অথবা রোলার ব্যান্ড অথবা তলে এই ধরনের জিনিস আমরা ব্যবহার করতে পারি। আমাদের কাছে রোলার আছে, রোলার হাঁটুরটা নিচে নিয়ে এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাঙ্কেল জয়েন্টটা একটু উঁচু অবস্থায় থাকবে। হ্যাঁ, তুমি রিল্যাক্সে বসো, রিল্যাক্সে বসো, রিল্যাক্সে বসো। এবার এই কোয়াড্রিসেপস মাসেলটা কন্ট্রাক্ট করে চাপ দাও। ইয়েস, এরকম 10 থেকে 15 সেকেন্ড রাখবে, তারপর ছেড়ে দিবে। এখন এই অ্যাঙ্কেল জয়েন্ট একটু নিচে নেমে যাবে, একটু খেয়াল রাখতে হবে। যখন সে চাপটা দিচ্ছে, দেওয়ার সময় তার অ্যাঙ্কেল জয়েন্টটা উপরে উঠে যাচ্ছে। আবার রাইট। তোমার এই কোয়াড্রিসেপস মাসেল টাইট হচ্ছে, আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে। যখন সে চাপ দিচ্ছে, এই কোয়াড্রিসেপস মাসেল অর্থাৎ থাইয়ের সামনের মাংসপেশিটা শক্ত হচ্ছে কিনা, যদি শক্ত হয় তাহলে এক্সারসাইজটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বলে আমরা বলে থাকি। রিল্যাক্স। এই এক্সারসাইজটাও 10 to 15 রিপিটেশন করতে হবে। আইসোমেট্রিক টাইপের কিছু এক্সারসাইজ করতে বলি। শুয়ে পড়ো। এখন পেশেন্ট তার পা বেডের থেকে বা যেখানে শুয়ে আছে সেই অবস্থান থেকে 6 থেকে 10 ইঞ্চি উপরে এনে পাটা ধরে রাখবে। ওঠাও, স্ট্রেট। হাত সামনে নিয়ে আসো, হাত সামনের দিকে রাখ, বেশি উপরে না, ব্যাস। বেডের থেকে 6 থেকে 10 ইঞ্চি উপরে আর একটু নিচে নাও, ব্যাস। এরকম 10 থেকে 15 সেকেন্ড রাখবে। রিল্যাক্স। এটাও 10 থেকে 15 বার। তারপরে যে এক্সারসাইজটা করতে বলি আইসোমেট্রিক এক্সারসাইজ, পেশেন্টকে ওঠাতে হবে, বসে যাও, পা ঝুলিয়ে দাও। এই পায়ের যেহেতু আমি এক্সারসাইজ করব, আমার ওই পায়ের সাহায্যে এটাকে বাধা দিতে হবে। বাধা দাও। হ্যাঁ, এবার তুমি এই পায়ের সাহায্যে এই পায়ের উপর চাপ দেবে, কিন্তু এই জয়েন্টের কোনো মুভমেন্ট হবে না। এখানে আমরা যদি একটু খেয়াল করি, ও যখন চাপ দিচ্ছে তখন ওই জয়েন্ট একটু নিচের দিকে চলে যাচ্ছে, নি জয়েন্ট একটু নিচের দিকে চলে যাচ্ছে। আসলে তখন এটা আইসোমেট্রিক এক্সারসাইজ হচ্ছে না। আইসোমেট্রিক এক্সারসাইজের প্রিন্সিপালই হচ্ছে মুভমেন্ট হবে না, জাস্ট তার মাসেলের কন্ট্রাকশন হবে। আবার করো চাপ। হ্যাঁ,
জাস্ট তুমি চাপ দেবে। রাইট, রিল্যাক্স। 10 থেকে 15 সেকেন্ড করে হোল্ড করবে, এরকম 10 থেকে 15 বার। তারপরে যে এক্সারসাইজটা করতে হবে ব্যালেন্সিং, যে পায়ের তোমার অপারেশন হয়েছে সেই পায়ের উপর দাঁড়ানোর চেষ্টা করো, আর এই পা ব্যান্ড করতে হবে। আজকে আমরা প্রথম 2 সপ্তাহ যে এক্সারসাইজগুলো করা হয় সেইগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি যারা এই ধরনের ইনজুরি অপারেশন হওয়ার পরে পুনর্বাসন নিয়ে চিন্তা করছেন, আপনারা যদি এক্সারসাইজগুলো করেন খুব ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এই শীত মৌসুমে তোমরা যারা ব্যাডমিন্টন খেলা শিখছো এবং খেলছো, লক্ষ্য রাখবে সঠিক পদ্ধতি যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু একদিন দেখবে তোমাদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে তোমাদের পদচারণা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মানচিত্রকে সারা পৃথিবীতে বিস্তার লাভ করাতে পারবে। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমাদের আজকের খেলাধুলা। ধন্যবাদ সবাইকে।